বিশ্ববাসী যদি যুদ্ধকে অবসান না ঘটায় তাহলে যুদ্ধ বিশ্ববাসীর অবসান ঘটিয়ে দেবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া সলাতু ওয়াসসালামু আলা আশরাফিল আমবিয়াই ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন, আম্মা বাদ। সম্মানিত দর্শক ও শ্রোতা, নিউজ অনলাইন চ্যানেলের আজকের গুরুত্বপূর্ণ এই অনুষ্ঠানে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। সুপ্রিয় দর্শক ও শ্রোতা, মানবতা আজ বিপন্ন। বিশ্বব্যাপী আধিপত্যবাদের করা আগ্রাসন মানবতাকে আজ ধ্বংস করে দিয়েছে। পশ্চিমারা এবং ইসরায়েলি শক্তি মুসলিম বিশ্বকে কোণঠাসা করে রাখবার জন্য প্রতিনিয়ত তারা নানান কৌশল আঁটছে এবং পরমাণু সমৃদ্ধ এবং পরাশক্তি এই দেশগুলো মুসলিম বিশ্বকে পৃথিবীর মানচিত্র থেকে এক এক করে বিদায় করে দেওয়ার জন্য পায়তারা করে যাচ্ছে। আপনারা নিশ্চয় অবগত আছেন, ইরানের উপর যা ঘটেছে তা নিয়ে আমরা সত্যি দুঃখিত, মর্মাহত এবং আমরা তীব্র নিন্দা জানাচ্ছি। আজকের আমাদের এই চলমান ইস্যু নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা রাখবার জন্য আমাদের স্টুডিওতে উপস্থিত আছেন সময়ের খ্যাতনামা ইসলামিক স্কলার, তরুণদের প্রাণস্পন্দন এবং আমাদের অত্যন্ত প্রিয় আলোচক, জামিয়া আহমদিয়া সুন্নিয়া আলিয়ার সম্মানিত আরবি প্রভাষক জনাব আলহাজ মৌলানা মোহাম্মদ জাইনুল আবেদিন আল কাদরি মুদ্দাজিল্লাহুল আলী। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আজকের আলোচকের কাছে আমি প্রশ্ন রাখতে চাই যে বর্তমান ইসরায়েল এবং ইরানের মধ্যকার যে যুদ্ধ বা সংঘাত, এর পেছনে যে মূল কারণ, যদি আমি বলি যে ভূ রাজনৈতিক বা আদর্শিক কারণ থাকতে পারে, এবং বিশেষ করে ইরানের যে পারমাণবিক কর্মসূচি ছিল সেটার উপর বারবার আমেরিকা এবং ইসরায়েলের যে নিষেধাজ্ঞা ছিল, সেই নিষেধাজ্ঞাকে অস্বীকার করে ইরান তার নিজস্ব গতিতে এবং আধুনিক তথ্য প্রযুক্তির সহায়তায় তারা যে পরমাণু তৈরিতে ব্যস্ত ছিল এবং আধুনিক উন্নত মানের যে ক্ষেপণাস্ত্র তৈরি করে বিশ্বে তাক লাগিয়ে দিয়েছে। আজকে যে খামেনিকে হত্যা করা হলো, ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা যাকে বলা হচ্ছে, তাকে যে হত্যা করা হলো এবং তাকে হত্যা করার যে টার্গেটটা ছিল, এটাকে মূলত এইসব কারণেই ছিল নাকি অন্য কোনো কারণ ছিল? আসলে দেখুন, ইরান এবং ইসরায়েলের ব্যাপারে কথা বলার আগে আমাদেরকে যেতে হবে ইরান এবং আমেরিকার সংঘাতটা নিয়ে। কারণ আমরা সবাই এখন বুঝতে কারো বাকি নেই যে ইসরায়েল মূলত আমেরিকার হয়েই মধ্যপ্রাচ্য কন্ট্রোল করে। এটা আমরা সবাই নিশ্চিতভাবে পরিষ্কার। তো আমেরিকা কেন ইরানকে পছন্দ করে না? কোথা থেকে এই সংঘাত শুরু হয়েছে? এই ইতিহাস যদি আপনি যান, অনেক বেশি দূরে যেতে হবে না। 1951 সালে আমেরিকায় সাথে ইরানের দ্বন্দ্ব শুরু হয়। তখন ইরানের একজন প্রেসিডেন্ট আসে যার নাম মোহাম্মদ মোসাদ্দেক, যিনি সিদ্ধান্ত নিলেন যে আমার দেশের তেল, আমার দেশের সম্পদ, খনিজ সম্পদ কেন বিদেশিরা কন্ট্রোল করবে? আমার সম্পদ আমার কন্ট্রোলে থাকবে, আমি আমার তেল নিয়ন্ত্রণ করব, আমার তেলের টাকা আমার দেশে থাকবে। এই ব্যাপারটা যখন উনি সিদ্ধান্ত নিয়ে ওনার দেশের তেলের কন্ট্রোল ওনার কাছে নিয়ে আসে এবং তেল বিক্রিত টাকা সবকিছু নিজের কন্ট্রোলে থাকে, ইরানের কোষাগারে জমা হয়, তখনই আমেরিকা এবং ব্রিটেন, যুক্তরাষ্ট্র এবং যুক্তরাজ্য, এই দুজনেই চিন্তা করে যে তাদের যে পুঁজিবাদী ব্যবস্থা এটা ধ্বংস হয়ে যাবে, ইরান সমাজতান্ত্রিক ব্যবস্থার দিকে যাচ্ছে। এজন্য তারা তাদের পুঁজিবাদ টিকিয়ে রাখার জন্য তারা চিন্তা করলো যে এই মোহাম্মদ মোসাদ্দেককে হটাতে হবে। তখন তারা মোহাম্মদ মোসাদ্দেককে হটানোর জন্য 1953 সালে একটা আমেরিকার গোয়েন্দা সংস্থা সিআইএ এর মাধ্যমে একটা অপারেশন চালায়। এটা অপারেশন অ্যাজাক্স নামে পরিচিত। এই অপারেশনের মাধ্যমে তারা সফলভাবেই মোহাম্মদ মোসাদ্দেককে সরিয়ে দেয় এবং আমেরিকার মদতপুষ্ট, আমেরিকার পা চাকা বলতে পারেন, রেজা শাহ পাহলভি কে ক্ষমতায় মসনদে বসায়। এবং রেজা শাহ আসার পরে, শাহ পাহলভি আসার পরে সে কিন্তু পুরাপুরি আমেরিকার ইচ্ছা অনুযায়ী, আমেরিকার দেওয়া নীতি নিয়ম অনুযায়ী, মানে এক প্রকার সরকারের কন্ট্রোল টোটাল আমেরিকার হাতে। তখন আমেরিকার আইন, আমেরিকার ইচ্ছাকে সে বাস্তবায়ন করে ইরানে, এবং সে আগের মতো অবাধ আমেরিকাকে তেলের কন্ট্রোল দিয়ে দেয়। এরপরে যেটা হয়, ওয়েস্টার্ন কালচার, পশ্চিমা সংস্কৃতি ইরানে প্রবেশ করানোর চেষ্টা করে। ইরানে ওপেন সিনেমা, হলিউডের মুভিগুলো, তারপর ছেলে মেয়েদের ড্রেস কোড, বিশেষ করে সে বিভিন্ন সংস্কার করে, রাজনৈতিক কিছু নীতি পরিবর্তন করে
এই পরিবর্তন করতে গিয়ে সে পুরোপুরি আমেরিকার সব ধরনের নীতি কালচারকে ইরানে যুক্ত করতে চেষ্টা করে। তখন ইরানের মানুষ কিন্তু আস্তে আস্তে তার বিরুদ্ধে ফুঁসে উঠতে শুরু করে। তারা চিন্তা করে যে রেজা শাহ পাহলভি তো ইরানকে শেষ করে দেবে, তাদের ইরানের যে একটা ইসলাম পন্থা রয়েছে, রেজা শাহ পাহলভি চেয়েছিল যে ইরানে কোনো ইসলাম পন্থা থাকবে না, ইসলামিক কোনো নীতি ইরানে থাকতে পারবে না, ইরান চলবে দুনিয়া যেভাবে চলছে ওয়েস্টার্নিটিকে ধারণ করে চলবে। তখনই আস্তে আস্তে রেজা শাহ পাহলভীকে আমেরিকা একটা পুলিশ বাহিনী দেয়, ইতিহাসের সবচেয়ে কুখ্যাত, এবং অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের বিবেচনা অনুযায়ী এটা ছিল পৃথিবীর সবচেয়ে ভয়ঙ্কর মানবাধিকার লঙ্ঘনকারী পুলিশ বাহিনী, রেজা শাহ পাহলভীর পক্ষে কাজ করে। আচ্ছা, এবং এই বাহিনী রেজা শাহ পাহলভীর বিরুদ্ধে যারা কথা বলতো, যারা বিরোধী দল ছিল, সবার মুখ বন্ধ করার কাজ করত, কণ্ঠরোধ করার কাজ করত। এই করতে করতে এক সময় ইরানের মানুষ পরিপূর্ণ ফুঁসে ওঠে এবং সমস্ত ইরানির জনগণ 1978 এসে রাস্তায় নেমে পড়ে। আচ্ছা, সম্প্রতি যে খামেনি সরকার বা খামেনিকে ধ্বংস করা হলো, জি, সরকার বিরোধী একটা আন্দোলন বা বিদ্রোহ হয়েছিল কিছুদিন আগে। জি, আপনি এটা বুঝে যাবেন, মানে আলোচনার মধ্যে চলে আসতেছে। আমি যেটা বলতাম সেটা হচ্ছে যে ওই যে সরকার বিরোধী আন্দোলন যেটা রেজা শাহ পাহলভীর সময় হয়েছিল, এটা ছিল জনগণের আন্দোলন। আর রিসেন্ট যেটা হয়েছে খোমেনির বিরুদ্ধে, এটা ছিল আমেরিকার বানানো আন্দোলন। জি, এটা কোনো জনগণের আন্দোলন ছিল না। কারণ এটা আমরা বিভিন্ন রাজনৈতিক বিশ্লেষণের মধ্যে বুঝতে পারি যে আমেরিকা চেয়েছিল প্রথমে তারা বোমা ইউজ না করে জনগণের মাধ্যমে তাকে খোমেনিকে উৎখাত করবে, আয়াতুল্লাহ খোমেনিকে। কিন্তু তারা দেখতে পাচ্ছে যে জনগণ দিয়ে সম্ভব হচ্ছে না। ইরানের মূল শক্তি, একটা দেশের মূল শক্তি হচ্ছে তাদের আপনার সামরিক শক্তি, প্রতিরক্ষা ব্যবস্থা। যদি প্রতিরক্ষা ব্যবস্থা যদি কোনো দলের পক্ষে থাকে, তাহলে সেই দলের নেতাকে সরানো সম্ভব হয় না। জনগণ যতই বিরুদ্ধে যাক, কিন্তু প্রতিরক্ষা ব্যবস্থা ছিল খোমেনির পক্ষে। তো যেখান থেকে আমি এখানে এসেছি সেটা হচ্ছে যে এরপরে রেজা শাহ পাহলভীর আমলে যারা বিরোধী পক্ষ ছিল, তাদের অনেককেই একেবারে নিশ্চিহ্ন করে ফেলা হয়েছে, আর অনেককে নির্বাসিত করা হয়েছে। তো 14 বছর নির্বাসনে থাকার পর 1979 আয়াতুল্লাহ খামেনি আসেন এই ইরানের সর্বোচ্চ, সেই থেকে তিনি 2026 পর্যন্ত সর্বোচ্চ ধর্মীয় নেতা হিসেবে ছিলেন। ইনি আসার পরে কিন্তু সমস্ত ইসলামী আইন কানুন বাস্তবায়ন করেন, ড্রেস কোড মেনটেন করেন, ইসলামী ড্রেস কোড। আচ্ছা, আমি যতটুকু, আপনি খুব ভালো করে জানেন যে খামেনি সরকার মূলত শিয়া প্রজাতন্ত্রকে প্রতিষ্ঠা করেছে। তো আমরা তো ইসলামের একটি বাতিল ফিরকা হিসেবে শিয়াদেরকে চিহ্নিত করি এবং যুগে যুগে আমরা সেটাই মনে করি। অবশ্যই অবশ্যই। এই ক্ষেত্রে তাদের যেই, আপনি যে বললেন যে ইসলামিক ড্রেস বা ইসলামিক কানুন, ইসলামিক নানান বিষয় তারা সংস্কৃতি প্রতিষ্ঠা করবার চেষ্টা করেছেন, এখন এগুলোকে আমরা ইসলামিক হিসেবে আখ্যা দিতে পারি কিনা? আসলে এটা খুব জটিল সমীকরণ, এখানে অনেক ব্যাখ্যা বিশ্লেষণ রয়েছে। দেখেন, অবশ্যই যেটা শিয়া ইসলামে যে বাতিল ফিরকা রয়েছে, তাদের মধ্যে শিয়াইজমকে আমরা অবশ্যই সাপোর্ট করি না, এটা বাতিল হিসেবে গণ্য রয়েছে। কিন্তু এখানে একটা ব্যাপার হচ্ছে যে এই মুহূর্তে ইরানকে কেন আমরা সাপোর্ট করব? আধিপত্যবাদের বিরুদ্ধে। দেখুন, আমি একটা ছোট্ট উদাহরণ দিই। যেমন কোভিড-19 যখন হয়েছে, এটা একটা মহামারী। এই মহামারীর সময় আমরা হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, মুসলিম সব এক হয়ে গিয়েছি। এখানে আকীদার দ্বন্দ্ব তখন ছিল না, এবং ইভেন কি ধর্মীয় দ্বন্দ্ব ছিল না। এটা একটা মহামারীর বিরুদ্ধে যুদ্ধ। এই মুহূর্তে ইসরায়েল হচ্ছে পুরো পৃথিবীর একটা বিস্ফোরা, এটা মহামারী। এই মহামারীর বিরুদ্ধে আপনি এখন আকীদার দ্বন্দ্বকে সামনে আনতে পারবেন না। তাকে এই মহামারীটা মানব জাতির জন্য হুমকি। আপনি জানেন, জন এফ কেনেডি বলেছিল যে বিশ্ববাসী যদি যুদ্ধকে অবসান না ঘটায়, তাহলে যুদ্ধ বিশ্ববাসীর অবসান ঘটিয়ে দেবে। বিশ্ববাসী যদি যুদ্ধের অবসান না ঘটায়, যুদ্ধ বিশ্ববাসী। এটা এখান থেকে আপনি বুঝতে পারতেছেন যে আমরা ধর্ম, বর্ণ এগুলোর উপরে আমাদের একটা পরিচয় আছে, আমরা মানুষ হিসেবে। ইসলাম তো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো রাহমাতাল লিল আলামিন ছিলেন, উনি তো শুধু মুসলমানের রহমত ছিলেন না, তামাম কায়নাতের রহমত। নবীজির হাতে তো কোনো মানুষ অনিরাপদ ছিলেন না। আপনি জানেন মুসলমানের সংজ্ঞা কি? মুসলমান হচ্ছে যার হাত এবং মুখ থেকে অন্য মুসলমান নিরাপদ থাকবে। এরপর আপনি জানেন যে ইয়া আইয়ুহান নাস ইন্না খালাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা ওয়া জাআলনাকুম শুউবান ওয়া কাবাইলা লিতাআরাফু ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। এখান থেকে আপনি স্পষ্ট বুঝতে পারেন যে প্রথমেই আল্লাহ বলছেন যে আমি সমস্ত মানুষকে এক বাপ এক মা থেকে বানিয়েছি।
এখন শিয়া ইজম যেটা রয়েছে এটা তাদের কট্টরপন্থা। এই জায়গা থেকে আমি তাদের সাথে অবশ্যই দ্বিমত করব। আমরা এই মুহূর্তে আকীদার দ্বন্দ্বকে একটু আমরা একদিকে রেখে আমরা মানব সভ্যতা বাঁচানোর চিন্তা করব, ভেরি গুড, মানব জাতিকে বাঁচাতে চাই। এক্স্যাক্টলি আপনি এক্স্যাক্টলি। যদি ইসরায়েলকে রেখে দেন পৃথিবীর মানচিত্রে, তাহলে শুধু মুসলমান না, খ্রিস্টানরাও বাঁচবে না, খ্রিস্টানরাও বাঁচবে না। বাঁচবে না। ইসরায়েল হচ্ছে ওই দেশ, এটা হচ্ছে এত ভয়ঙ্কর একটা দেশ যার ইচ্ছে হচ্ছে ভবিষ্যতে গ্রেটার ইসরায়েল বানানো। হুম। আজকে আপনি দেখেন সৌদি বলেন, ওমান বলেন, কাতার বলেন, যারা আজকে ইরানের পক্ষে ছিল না বা কথা বলেনি, কাজ করেনি, তারা কিন্তু কালকে বাদে পরশু টার্গেটে আছে। পুরো মধ্যপ্রাচ্য। আচ্ছা, এই জায়গায় আমি আপনাকে একটু থামাতে জি। চাই। কেন তারা পুরো মধ্যপ্রাচ্যের কথা বলছেন আপনি, মধ্যপ্রাচ্য প্রসঙ্গ যখন এসছে আমি এখানে একটু বলতে চাই যে মধ্যপ্রাচ্য জুড়ে প্রায় 12টি দেশে দেশে 12টি দেশে 19টি কিংবা 17টি সম্ভবত মার্কিন সামরিক ঘাঁটি ঘাঁটি আছে। আছে। জি, এখন আমার প্রশ্ন হলো, ইরান মধ্যপ্রাচ্যের দেশ, ইরানের সাথে মধ্যপ্রাচ্যের সম্পর্কটা আরো গভীর হওয়া দরকার ছিল, ঘনিষ্ঠ হওয়া এখানে ছিল। এখানে একটা বিষয় এখন আছে। ইরানের সাথে সম্পর্কটা ঘনিষ্ঠ না হয়ে তারা আমেরিকার হ্যাঁ, হ্যাঁ। শরণাপন্ন হওয়ার কি? এই জায়গায় কিন্তু আবার আকীদা নিয়ে আসতে হবে আপনার। এখানে হচ্ছে মূলত যদি বিশ্লেষণ করেন দুইভাবে বিশ্লেষণ হতে পারে। একটা হচ্ছে আরব বিশ্বের ভোগ বিলাসিতা, তাদের অধিক আকাঙ্ক্ষা, অধিক লোভ, অধিক উচ্চাকাঙ্ক্ষা, অধিক চাওয়া পাওয়া এবং ক্ষমতার মসনদে থাকার নিরবিচ্ছিন্ন সম্ভাবনা। এটা হচ্ছে তাদের স্থায়ী ব্যাপার, মানে এই পরিবারই থাকবে। তো এখন এই পরিবারকে থাকতে হলে তো বিশ্ব মোরালদের সাথে সম্পর্ক রাখতে হবে। এটা একটা বিশ্লেষণ। আরেকটা বিশ্লেষণ হতে পারে যে আপনার শিয়া সুন্নির দ্বন্দ্ব। যখন আপনি দেখতেন আরব বিশ্বের অন্য সব দেশ সুন্নি, ইরান শিয়া। তো যেমন সৌদি বলেন, আপনি দুবাই বলেন, ওমান বলেন, কাতার বলেন, বাহরাইন। লেবানন বলেন, বাহরাইন বলেন, মিশর বলেন, এরা সবাই সুন্নিপন্থী দেশ। এখন এই দ্বন্দ্বটা কিন্তু আমাদের বিশ্লেষণের যদি ছোট করে দেখানো হচ্ছে, কিন্তু এটা কিন্তু অনেক বড় দ্বন্দ্ব, ওনাদের বড় দ্বন্দ্ব। অনেক বড় দ্বন্দ্ব। এই দ্বন্দ্বটা যদি ইরান নিরসন করতে পারত, যদি ইরান এই দ্বন্দ্ব নিরসন করতে পারত, অথবা সুন্নি শিয়ার দ্বন্দ্বটাকে নিরসন করে আকীদাগত ব্যাপারটা যদি মিটিয়ে ফেলা যেত, করে ডেকে হয় না, তাহলে এটাকে যদি রিডিউস করা যেত, এটাকে ইউনিটি তৈরি করা যেত, একটা ইউনিটি তৈরি করা যেত, তাসলিমারা হতে তাসলিমারা এটা আধিপত্য করার সুযোগ পেত। অবশ্যই সুন্নিরা অর্থাৎ অন্যান্য দেশগুলো যদি ইরানের কাছে একটা সাপোর্ট পেত, পারফেক্ট সাপোর্ট, কিন্তু বারবার তারা এক জায়গায় গিয়ে থেমে যাচ্ছে। সেটা হচ্ছে শিয়া সুন্নির দ্বন্দ্ব। এই দ্বন্দ্বের কারণেই আজ সৌদি, ইরান, অন্যান্য সব দেশের মধ্যে এই দূরত্বটা সৃষ্টি হয়েছে। তো এটা যদি নিরসন করা যেত, তাহলে অবশ্যই মধ্যপ্রাচ্যের সব মুসলিম কান্ট্রি মিলে একটা ভয়ঙ্কর শক্তি হতে পারত, যেটার সামনে ইসরায়েল একটা ধুলাবালির মতো হয়ে যেত, হতো। আচ্ছা, যাই হোক, এখানে আমি আপনাকে আর প্রশ্ন রাখতে চাই। জি, দীর্ঘদিন ধরে ইসরায়েল এবং আমেরিকা বারবার ইরানকে সতর্ক করে আসছে যে পারমাণবিক কর্মসূচি আর সমৃদ্ধ করা যাবে না, জি, এতটুকুতেই থামতে হবে। এই নিষেধাজ্ঞা উপেক্ষা করে ইরান সরকার, খামেনির সরকার, বারবারই তারা তাদের কাজ চালিয়ে গেছে। এবং যতটুকু আমরা তথ্যের মাধ্যমে আমরা যতটুকু পাই যাই, ইরান কিন্তু আধুনিক প্রযুক্তিতে অনেক সমৃদ্ধশালী এখন একটি মানে অবশ্যই অস্ত্রধারী বা পরমাণু সমৃদ্ধ একটি দেশে পরিণত হয়েছে, শক্তিশালী একটা। ইরানের যদি আমি আপনাকে প্রশ্ন করতে চাই যে ইরানের যুদ্ধের সক্ষমতা প্রসঙ্গে যদি আপনি একটু তথ্য দর্শকের সামনে যদি তুলে ধরতে পারতেন, জি, তাহলে ইরান সম্পর্কে একটা ধারণা, বর্তমানে ইরান সম্পর্কে একটা ধারণা। গ্লোবাল ফায়ার পাওয়ারের তথ্য অনুযায়ী বিশ্বের 20টা শক্তিধর দেশের মধ্যে ইরান এবং ইসরায়েলের নাম আছে। ইরান হচ্ছে 14তম। জি, ইসরায়েল 17তম। তো আমেরিকা কিন্তু এই জায়গায় 1 নম্বরে আছে। এখন ইরানের যে শক্তি সামর্থ্য, তাদের হচ্ছে ভয়ঙ্কর মিসাইল সার্ভিস রয়েছে, ইরানের মিসাইল পাওয়ার রয়েছে, যেটা ইরানের বাংকারের ভিতরে মিসাইল সিটি রয়েছে। এক একটা মিসাইল সিটিতে 2-4 হাজার করে মিসাইল রেডি করা আছে। এবং ইরান অলরেডি বলেছে যে আমরা পুরাতন গুলো মেরেছি, এখন নতুন গুলো এখনো মারি নাই। এই জায়গায় পুরো বিশ্ব প্রজন্ম ইরানকে পছন্দ করে, এই জায়গায়। কারণ যখন পৃথিবীকে যেটা দিয়ে জবাব দিতে হবে সেটা আপনার লাগবে। আপনি এখন তলোয়ার আর তীরের যুগ নাই, এখন পরমাণুর যুগ চলছে, যুগের চাহিদা বুঝতে হবে। তো ইরান ভয়ঙ্কর লেভেলের মিসাইল সার্ভিস দিয়ে এগিয়ে গেছে, এবং ড্রোন, নিজস্ব ড্রোন সাপ্লাই, ইরানের নিজস্ব ড্রোন তৈরি হচ্ছে ইরানের কাছে, হাজার হাজার ড্রোন। বিশেষ করে শাহেদ যে ড্রোন আছে, এটা অত্যন্ত ভয়ঙ্কর, আওয়াবিল সবগুলো আছে।
কিন্তু ইরান যদি কোনো কারণে পরমাণু করে ফেলতে পারে, তাহলে কিন্তু ইসরায়েলের আধিপত্য সেখানে শেষ হয়ে যাবে। কারণ পরমাণু শক্তিধর দেশ একজন আরেকজনকে ভয় পায়, এতে কোনো সন্দেহ নেই। কারণ পরমাণু তো ওই অস্ত্র যেটা মেরে দিলে পুরো দেশ, পুরো সভ্যতা, পুরো জাতি শেষ হয়ে যাবে। তো এই কারণে এই মধ্যপ্রাচ্যে ইরানের পরমাণু তৈরি হোক, এটা আমেরিকা কোনোদিন চায়নি। এবং আজকে আয়াতুল্লাহ খামিনির যে ইন্তেকাল, আজকে তাকে যে নির্মমভাবে দুনিয়া থেকে চলে যেতে হলো, এটার একমাত্র কারণ ছিল নিজের দেশের শক্তি সামর্থ্যকে তিনি চেষ্টা করেছেন, সারাক্ষণ এটা নিয়ে ভেবেছেন যে কিভাবে আমার দেশ মাথা উঁচু করে দাঁড়াবে। তো আমি আয়াতুল্লাহ খামিনির একটা ব্যাপার দেখেছি যে গত 3 দশক ধরে উনি কিন্তু মাথা নত করেন নাই। উনি যদি একটু স্যাক্রিফাইস করে ফেলতেন, একটু মেনে নিতেন, তাহলে ওনার জীবনটা অন্যরকম হতো। ওনার ব্যক্তি হিসেবে আমি ওনাকে বলছি, উনি দাসত্বের জিনজির থেকে বেরিয়ে এসেছেন। উনি যেটা মধ্যপ্রাচ্যের দেশগুলো, সব দেশ যেভাবে ওদের কাছে পশ্চিমাদের যে গোলাম হিসেবে আছে, ইরান সেটা ছিল না। আচ্ছা, সবাই একমত হয়ে ওকে কেন কথা বলছে? কারণ তার আকীদাটাকে সবাই এই মুহূর্তে কেন সামনে আনতে চাচ্ছে না? কারণ তার মধ্যে একটা ব্যাপার ছিল, সেটা হচ্ছে যে সে আধিপত্যবাদের বিরুদ্ধে ছিল আজীবন। সোচ্চার আধিপত্যবাদের বিরুদ্ধে সোচ্চার হওয়ার জন্য এটা প্রয়োজন, আমি মনে করি থাকা প্রয়োজন। এটা যেটা আপনি পাকিস্তান বলেন, এটা আফগানিস্তান বলেন, এটা লিবিয়া বলেন, লেবানন বলেন, বাহরাইন বলেন, প্রত্যেকটা দেশ মুসলিম বিশ্বকে আমার মনে হয় যে আধিপত্যবাদের বিরুদ্ধে কথা বলতে হবে, কমিউনিটি তৈরি করা। যেই কথা বলুক সাহস করে তার পিছে আসতে হবে। আকীদাগত দ্বন্দ্বটা চলমান থাকবে, এটা একে অপরকে বুঝাবে। তারা আমাদেরকে চেষ্টা করে বুঝাইতে, আমাদেরকে চেষ্টা করে বুঝাইতে, বুঝিয়ে আমরা যদি আনতে পারি আনলাম, বাকিটা আল্লাহর হাতে। এ হলো কথা। কিন্তু আধিপত্যবাদের বিরুদ্ধে যারা কথা বলবে তাদেরকে অবশ্যই আমাদের সাপোর্ট করে যেতে হবে। ধন্যবাদ। আমরা দীর্ঘক্ষণ আলোচনার মাধ্যমে আমরা অনেক কিছুই বুঝতে পারলাম। বিজ্ঞজনরা বলে থাকেন যে একটি জাতিকে ধ্বংস করতে হলে তার সভ্যতা সংস্কৃতিকে ধ্বংস করতে হবে। পশ্চিমারা মূলত মুসলিম বিশ্বের যেসব দেশ ইসলামী সভ্যতা, ইসলামী তাহজিব তামাদ্দুন সংস্কৃতিকে ধারণ করে, লালন করে এবং প্রতিষ্ঠা করবার জন্য চেষ্টা করে, মূলত তাদেরকে টার্গেট করে। সবচেয়ে বড় কথা হলো ইরান একটি শক্তিশালী পরমাণু সমৃদ্ধ দেশ, যে দেশ আমেরিকার জন্য, ইসরায়েলের জন্য হুমকি হয়ে দাঁড়িয়েছে। সেই দেশকে ধ্বংস করতে এবং তাদের অনুগত গুপ্তচরদেরকে ক্ষমতায় বসাতে মূলত খামেনিকে হত্যা করা হয়েছে। এখানে আকীদার প্রসঙ্গটি উঠে এসছে যে আকীদাগতভাবে তারা শিয়া, এটা নিঃসন্দেহে। তবে আমরা এই জায়গায় আকীদা প্রসঙ্গটি আমরা হাইড রেখে আধিপত্যবাদের বিরুদ্ধে এবং বিশ্ব পরাশক্তির বিরুদ্ধে, সাম্রাজ্যবাদীদের বিরুদ্ধে ইরানের অবস্থান, ইরানের শক্তিশালী অবস্থানকে আমরা এখানে মূল্যায়ন করবার চেষ্টা করেছি। দর্শক শ্রোতা, আজকে এ পর্যন্ত। ইনশাল্লাহ আগামী যে কোনো অনুষ্ঠানে আমরা আবারও হাজির হব নতুন কোনো বিষয় নিয়ে। সে পর্যন্ত আমাদের সাথে থাকবেন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সত্যের সন্ধানে নির্ভীক, P News TV।